আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস যে সময়টায় বাবর আজমের ক্যাচটা ধরেছিলেন তখন রমিজ রাজা কমেন্ট্রি বক্স থেকে একটা বিষয় বলছিলেন, সেটা হচ্ছে লেগ স্টাম্পের বাইরে উইকেট কিপার যখন ক্যাচগুলোকে ধরেন ব্যাপারটা দেখে আমাদের কাছে অনেক সহজ মনে হয়, কিন্তু সত্যি কথা বলতে এই টাইপের ক্যাচগুলো ধরাটা আসলে অতটা সহজ বিষয় না। কারণ এক্ষেত্রে উইকেট কিপারকে ব্লাইন্ড জোনে গিয়ে ক্যাচটা ধরতে হয় এবং সেটা অনেকটা অ্যান্টিসিপেশনের উপর বেস করে ধরতে হয়, কারণ উইকেট কিপার বেসিক্যালি আসলে বলটাকে দেখতে পারেন না। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি তিনি একটা স্টেটাস দিয়েছেন এই ক্যাচটাকে নিয়ে, এবং সেই স্টেটাসে তিনি একটা কথা মেনশনও করেছেন, সেটা হচ্ছে লিটন কুমার দাস এই মুহূর্তে টেস্ট ম্যাচ ক্রিকেটে বিশ্বসেরা উইকেট কিপার কিনা। এখন এটা নিয়ে অনেকে বিতর্ক তুলতে পারেন বা অনেকের অনেক মন্তব্য মতামত থাকতে পারে। অ্যালেক্স ক্যারির কথা অনেকে বলতে পারেন যে অ্যালেক্স ক্যারি তো অনেক হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলে, বর্ডার গাভাস্কার সিরিজ খেলে, অ্যাশেজ খেলে, কিংবা শর্ট কিপিং করে একদম পেস বলে উইকেটের সামনে থেকে টেস্ট ম্যাচ ক্রিকেটে। তবে লিটন কুমার দাস অবশ্যই এই মুহূর্তে আপনি যদি বিশ্ব ক্রিকেটে 1, 2, 3 জন উইকেট কিপার চিন্তা করেন তাদের মধ্যে লিটন কুমার দাস অবশ্যই থাকবেন, 1, 2 এর মধ্যে তো অবশ্যই থাকবেন। আমার মতে অ্যালেক্স ক্যারি, লিটন কুমার দাস তারাই এই মুহূর্তে বিশ্বসেরা উইকেট কিপারের জায়গাটা। এখন রনি ভাই যে স্টেটাসটা দিয়েছেন যে লেগ স্টাম্পের বাইরে যে ক্যাচগুলো উইকেট কিপার ধরে, বা রমিজ রাজাও যে কথাটা বলছিলেন, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা একটু এলাবোরেট ওয়েতে আপনাদেরকে দিতে চাই। নর্মালি আমরা যখন কোনো একটা বস্তু দেখি, আমরা যেটা বলি যে ব্লাইন্ড জোন, আমাদের ব্লাইন্ড জোনে বল পড়েছে বা ব্লাইন্ড জোনের কোনো কিছু আমরা দেখতে পাইনি, এটা আমরা আসলে কেন বলি? প্রথমত, আমরা যখন কোনো একটা বস্তু দেখি সেটা কিভাবে দেখি জানেন? যখন কোনো একটা বস্তু থেকে আলো এসে আমাদের চোখের রেটিনার উপর পড়ে তখন সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। এখন আমাদের চোখের রেটিনাতে একটা জায়গা আছে যেটাকে বলা হয় অপটিক ডিস্ক। এই অপটিক ডিস্কে কোনো প্রকার ফটো রিসেপ্টর নাই। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে আলো এসে যদি আমাদের অপটিক ডিস্কের উপরে পড়ে, যেহেতু অপটিক ডিস্কে কোনো প্রকার ফটো রিসেপ্টর নাই, সেই কারণে ওই অপটিক ডিস্কে কোনো বস্তু থেকে আলো এসে পড়লে আমরা সেই বস্তুটাকে আসলে দেখতে পাই না। ওই জায়গাটা আমাদের কাছে ব্লাইন্ড জোন হিসেবে গণ্য হয়। এখন সত্যি কথা বলতে সে অপটিক ডিস্কটা আসলে এই জায়গাটায় অবস্থিত। অপটিক ডিস্কটা এই জায়গাটায় অবস্থিত। সো আলটিমেটলি আপনি অনেক সময় দেখবেন যে ডানহাতি ব্যাটসম্যানরা যখন ব্যাটিং করে এই লেগ স্ট্যাম্প বা লেগ স্ট্যাম্পের এই সংলগ্ন জায়গাগুলোতে বল পিচ করলে ব্যাটসম্যানদের সেটা আমরা বলি ব্লাইন্ড জোন। এবং ওয়ানডে ক্রিকেটে বা টি-20 ক্রিকেটে লেগ স্ট্যাম্পের বাইরে বল গেলেই সেটাকে হোয়াইট বল বলা হয় আসলে এই কারণে, কারণ সেটা হচ্ছে ব্যাটসম্যানের ব্লাইন্ড জোনের দিকে চলে যায়, এবং ব্লাইন্ড জোনটা হচ্ছে ডানহাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে ধরেন ঠিক এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাতে আমাদের অপটিক ডিস্কটা অবস্থিত। এবং এই অপটিক ডিস্কের এই সংলগ্ন এলাকায় যখন কোনো বল পিচ করে বা বলের ডিরেকশন থাকে, সেক্ষেত্রে ব্যাটসম্যান যেরকম দেখতে পান না, সো উইকেট কিপার যদি আপনি চিন্তা করেন, উইকেট কিপারের তো অপটিক ডিস্কটা তো আসলে এই জায়গাটায় অবস্থিত, এবং বল যখন এদিকে আসছে এই সময়টায় কিন্তু উইকেট কিপার আসলে বলটাকে দেখে বলটারে ধরতে পারেন না। সো এক্ষেত্রে উইকেট কিপারকে পুরোপুরি তার অ্যান্টিসিপেশন, পুরোপুরি তার মাসল মেমোরি এবং পুরোপুরি তার একদম কমপ্লিট ফোকাসের সঙ্গে সঙ্গে অ্যান্টিসিপেশনটার উপর বেস করে এবং তার রিফ্লেক্সের উপর বেস করে তাকে বলটাকে ধরতে হয়। এই বিষয়টাকে আমরা যদি আরেকটু গভীরভাবে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে আমাদের মূলত ফিল্ড অফ ভিশনের 4টা জায়গা আছে। একটা হচ্ছে নেইজাল, যেটা আসলে আমাদের দুই নাকের পাশের যে ভিশনের জায়গাটা, সেই নাকের পাশের ভিশনের জায়গাটা হচ্ছে নেইজাল। আমাদের আপওয়ার্ড ভিশন রয়েছে, আমাদের ডাউনওয়ার্ড ভিশন রয়েছে, এবং রয়েছে টেম্পোরাল। এখন যে বিষয়টা আমি বলছিলাম যে টেম্পোরাল অঞ্চলটা, ওই টেম্পোরাল অঞ্চলটাতেই আসলে আমাদের অপটিক ডিস্ক অবস্থিত, এবং সেই অপটিক ডিস্কে কোনো প্রকার ফটো রিসেপ্টর নেই। এবং যেহেতু ফটো রিসেপ্টর নেই, সো ফিল্ড অফ ভিশনে আলটিমেটলি ওই দিকে যখন কোনো বল আসে বা যে কোনো বস্তু আসে, ওই সমস্ত বস্তু থেকে আলোটা এসে যখন আমাদের চোখের রেটিনার উপর পড়ে, আলটিমেটলি ওই জায়গাটা আমাদের জন্য একটা ব্লাইন্ড জোন ক্রিয়েট করে। এবং ডেফিনেটলি লেগ স্ট্যাম্পের বাইরে বা লেগ স্ট্যাম্প করিডোরে বল পিচ করা, সেটাও যেমন ব্যাটসম্যানদের জন্য ব্লাইন্ড জোনের মধ্যে পড়ে যায়, উইকেট কিপার যখন লেগ সাইডে গিয়ে বলটাকে ধরছেন, বিশেষ করে শর্ট কিপিং করছেন, তাদের জন্য কিন্তু ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো লিটন কুমার দাসের এই কাজটা, রনি ভাই যে স্টেটাসটা দিয়েছেন, রমেশ রাজা যে কথাটা বলেছেন, আমি উইথ দ্য কার্টেসি অফ দেম আমি এই ব্যাপারটা একটু আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এবারে লিটন কুমার দাসের এই ধরনের ক্যাচ, গুরুত্বপূর্ণ ক্যাচ, এগুলোর পরিসংখ্যান কিন্তু আসলে নতুন কোনো কিছু না। আমি গতকালকে লিটন কুমার দাসের উইকেট কিপিং নিয়ে একটা অ্যানালাইসিস করেছিলাম, এবং সেই অ্যানালাইসিসে একটা পরিসংখ্যান আপনাদের কাছে দেখিয়েছিলাম। সেই পরিসংখ্যানটা হচ্ছে গত 1.5 বছরে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী লিটন কুমার দাসের ক্যাচ ড্রপ করতে আসলে দেখা যায় না। অর্থাৎ অফিসিয়াল রেকর্ডে লিটন কুমার দাস আসলে ক্যাচ ড্রপ করেন নাই, এটা যেমন একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, এর আগের পাকিস্তানের যে সিরিজটা ছিল, পাকিস্তানের সিরিজ 2024 সালে, সেখানে তিনি 12টা ডিসমিসাল নিয়েছিলেন, এবং গুরুত্বপূর্ণ ডিসমিসালগুলো কিন্তু লিটন কুমার দাস নিয়েছিলেন। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও।
আপনি এর আগের ইনিংসে যদি প্রথম উইকেটটা একটু পর্যালোচনা করে দেখেন, সেই উইকেটটা নেওয়ার পরও কিন্তু রামিজ রাজা যে ক্যাচটা তিনি ধরেছিলেন তাসকিন আহমেদের বলে, ওই ক্যাচটা ধরার পরও রামিজ রাজা বলেছিলেন যে এই ক্যাচের সবচেয়ে বড় ফিচারটা লিটন কুমার দাসের অ্যান্টিসিপেশন, কারণ সেটা একটা ফার্স্ট স্লিপে যাওয়া ক্যাচ ছিল এবং সেই ফার্স্ট স্লিপে যাওয়া ক্যাচটা লিটন অ্যান্টিসিপেট করেছিলেন যে ফার্স্ট স্লিপের ফিল্ডারটা একটু পেছনের দিকে দাঁড়ানো, সো হি হ্যাজ টু গো ফর দ্য বল। এবং ইনিশিয়ালি তিনি বলের লাইনটাকে মিস করার পরেও পরবর্তী সময় তার চমৎকার অ্যাথলেটিসিজমের মাধ্যমে তিনি কিন্তু সেই বিষয়টাকে পুরোপুরি মানিয়ে নিয়েছেন। আমার লিটন কুমার দাসের আরও একটা ক্যাচের এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই ক্যাচের এক্সাম্পলটা ছিল মূলত আসলে শ্রীলঙ্কার সঙ্গে কুশল মেন্ডিসের একটা ক্যাচ, যেটা কিন্তু মূলত ব্লাইন্ড জোনে আউটসাইড লেগ স্ট্যাম্প বলটা বেরিয়ে যাচ্ছিল হাসান মাহমুদের বলে, এবং লিটন কুমার দাস ইনিশিয়াল স্টেজে পুরোপুরি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন যে বলটা আসলে লেগ স্ট্যাম্প করিডোর দিয়ে বেরিয়ে যাবে এবং ওই জায়গাটা একটা ব্রাশ করতে পারে, কারণ হাসান মাহমুদ বলটাকে যখন ছাড়ছিলেন তখনই লিটন কুমার দাস তার পায়ের ভরটা কিন্তু বাম পাশে নিয়ে ফেলেছিলেন এবং বাই দ্য টাইম দ্য বল পিচেস ওই সময়টার মধ্যে লিটন কুমার দাস কিন্তু বাঁ দিকে অলরেডি তার ডাইভিং মোশনে চলে গেছেন এবং বল ব্যাটকে টাচ করার আগে লিটন ওয়াজ প্রিপেয়ার্ড যে বাঁ দিকেই তাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং তিনি ক্যাচটা নেবেন এবং তিনি সেটা তেমনভাবে নিয়েছেন। শুধুমাত্র ক্যাচের কথা তো বলবো না, লিটনের স্ট্যাম্পিংয়ের কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজের 150তম উইকেট যেটা ছিল, করিম জানাতের যে উইকেটটা লিটন কুমার দাস নিয়েছিলেন, অনেকটা মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাওয়া গিয়েছিল। উইকেট কিপিংয়ের বেসিক অনুযায়ী একজন উইকেট কিপার যখন বলটাকে রিসিভ করেন, তারা বলটাকে ভেতর থেকে রিসিভ করেন, এদিকে টান দেন, ভাঙেন, বাট মহেন্দ্র সিং ধোনি এই জায়গাটা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মহেন্দ্র সিং ধোনি অলওয়েজ বলটাকে রিসিভ করেন সামনে থেকে, এটা আমরা জানি যে ধোনি কত কুইক স্টাম্পিং করতে পারেন। করিম জানাতকে করা ওই স্টাম্পিংটা লিটন কুমার দাসের অনেকটাই মহেন্দ্র সিং ধোনির মতোই স্টাম্পিং হয়েছে, যেখানে লিটনও বলটাকে রিসিভ করেছেন অনেক সামনে থেকে, যেটা আসলে উইকেট কিপিংয়ের বা বল গ্র্যাবের বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না বা বেসিকের মধ্যে পড়ে না। এটা অনেকেই বলেন যে কিডস ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। ধোনি একবার এরকম একটা স্ট্যাম্পিং করার পরে খুব সম্ভবত কেভিন পিটারসন কমেন্ট্রিতে ছিলেন, তিনি বলছিলেন যে কিডস ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, কারণ এই উইকেট কিপিংয়ের জায়গাটা, এই অ্যান্টিসিপেশন, এই রিফ্লেক্সের জায়গাটা ইটস ভেরি রেয়ার বা এটা খুব রেয়ার একটা ব্যাপার। সো লিটনকে কিন্তু ওইভাবে উইকেট কিপিং করতে দেখা গেছে এবং আমরা দেখেছি তিনি ওইভাবেই আলটিমেটলি উইকেট জেনারেট করে দিয়েছেন। সো লিটন কুমার দাসের উইকেট কিপিং কিন্তু সবসময়ই বাংলাদেশকে বেশ অ্যাডভান্টেজ দিয়েছে। এখন লিটনের এই জায়গাটা আমার কাছে মনে হয় যে গ্রাউন্ড ফিল্ডিংয়ে লিটন কুমার দাস আসলে যেরকম ভালো ফিল্ডিং করেন, তার ওই বিষয়টাই তার উইকেট কিপিংটাকে কমপ্লিমেন্ট করে। আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে কালকেও দেখিয়েছিলাম, যারা বাই চান্স সেই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা আরেকবার করা। বিরাট কোহলির একটা উইকেট সাকিব আল হাসানের জন্য শর্ট কাভারে লিটন কুমার দাস ডাইভিং এফোর্টের মাধ্যমে ক্যাচটা ধরেছিলেন এবং ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট ক্যাচ অ্যাকচুয়ালি, এবং খুব তড়িৎ গতিতে এরকম শর্ট কাভার পজিশন থেকে লিটন কুমার দাস ক্যাচটাকে নিয়েছিলেন। এবং সাকিব লিটনের এই শর্ট কাভারের যুগলবন্দিটা কিন্তু আসলে নতুন কোনো কিছু না। 2019 বিশ্বকাপে গুলবাদিন নাইব যে সময় সেট হওয়ার চেষ্টা করছিলেন, গুলবাদিন নাইবের ক্যাচটাও কিন্তু সাকিব আল হাসান লিটনকে দিয়েই নিয়ে গেছিলেন এবং সেটা শর্ট কাভার অঞ্চলে, এবং সাকিব আল হাসানের বিশ্বস্ত সৈনিক ছিলেন লিটন কুমার দাস শর্ট কাভারের এই পজিশনটাতে। ইভেন আমার মনে আছে বাংলাদেশ যখন কোভিডের পরে যে সিরিজটা খেললো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, লিটন কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, স্লিপ অঞ্চলে বেশ ভালো ভালো ক্যাচ ধরেছিলেন এবং তার এই ফিল্ডিং স্কিলটাই তার উইকেট কিপিংকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে বলে আমার কাছে মনে হয়। এবং লিটন ডেফিনেটলি এই মুহূর্তে এই ব্যাপারটা খুবই আন্ডাররেটেড, এবং আজকে যেহেতু ওই ক্যাচটা নিয়ে আমরা একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিলাম, যে কারণে আসলে এই ভিডিওটা আরও একবার করতে হলো, কারণটা হচ্ছে তার কিপিং স্কিলের জায়গাটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড। রনি ভাই যে কথাটা বলেছেন, লিটন কুমার দাস এই মুহূর্তে পৃথিবীর সেরা উইকেট কিপার, অ্যাজ আ উইকেট কিপার তিনি সেই কথাটা বলেছেন। ডেফিনেটলি এই মানদণ্ডটার তো আসলে বলতে পারবো না যে বিশ্বসেরা উইকেট কিপার কিনা, তবে বিশ্বসেরা দুইজন উইকেট কিপারের মধ্যে লিটন কুমার দাস থাকবেন, সেটা অবশ্যই। অ্যালেক্স ক্যারির ক্ষেত্রে যে বিষয়টা বলা হয় সেটা হচ্ছে যে অ্যালেক্স ক্যারি তো আসলে অনেক হাই ইন্টেন্সিটির ম্যাচ খেলেন। হাই ইন্টেন্সিটির ম্যাচ মানে প্রেশার অনেক বেশি, ওই সমস্ত প্রেশার ম্যাচে তাকে অনেক প্রেশার হ্যান্ডেল করতে দেখা গেছে, শর্ট কিপিং করতে দেখা গেছে এগেইনস্ট পেস বোলার ওই সমস্ত উইকেটে, এবং ওই বিষয়টাও দেখা গেছে যে অ্যালেক্স ক্যারি হাই ইন্টেন্সিটি বলতে বর্ডার গাভাস্কার সিরিজ, যেখানে প্রত্যেকটা টেস্ট ম্যাচ জমে 5 নম্বর দিন পর্যন্ত যায়, শেষ দিনে 3 উইকেট বাকি আছে, 30 রান বাকি আছে, এরকম টেস্ট ম্যাচ নিয়মিতভাবে তিনি উইকেট কিপিং করেন। সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে অ্যালেক্স ক্যারি যেহেতু অপরচুনিটি তিনি বেশি পান, অস্ট্রেলিয়া টিমে খেলেন, সো হি ইজ প্রিভিলেজড যে এই টাইপের ম্যাচগুলো তাকে হ্যান্ডেল করতে হয় অনেক বেশি মাত্রায়। বাট আমাদের কনটেক্সটের জায়গা থেকে আমার কাছে এটা ব্যক্তিগত, আমার কাছে মনে হয় যে আপনি যদি দুইজন উইকেট কিপার বলেন পৃথিবীব্যাপী, সেটা অ্যালেক্স ক্যারি, লিটন কুমার দাস দুজনে অবশ্যই আছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।